নমস্কার। আজকের নিবেদন সত্যজিৎ রায়ের লেখা যখন ছোট ছিলাম পার্ট 10। কার্নিভালের মজাটা যে কী সেটা আজকালকার ছেলে মেয়েদের বোঝানো মুশকিল। মেলায় নাগরদোলা সকলেই দেখেছে, কিন্তু কার্নিভালের নাগরদোলা বা জায়ান্ট হুইল হতো 5 তলা বাড়ির সমান উঁচু। বহু দূর থেকে দেখা যেত ঘুরন্ত হুইলের আলো। এই নাগরদোলা ছাড়া থাকতো মেরিগো-রাউন্ড, এরোপ্লেনের ঘূর্ণি, খেলার মাঠ মোটর গাড়িতে ঠোকাঠুকি, ঢেউ খেলানো অ্যালপাইন রেলওয়ে, আর আরও কত কী। এসবের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকতো নানান রকম জুয়ার স্টল। এত লোভনীয় সব জিনিস সাজানো থাকতো এইসব স্টলে যে খেলার লোভ সামলানো কঠিন হতো। শেষ পর্যন্ত প্রকাশ্যে জুয়া খেলাটা সরকার বেআইনি করে দেওয়ার ফলে কলকাতা শহর থেকে কার্নিভাল উঠে গেল। আসল রোজগারটা হতো বোধহয় এই জুয়া থেকেই। ভবানীপুরে যখন প্রথম আসি তখনও ফিল্মে কথা আসেনি। তখনকার বিলিতি হাউসগুলোতে ছবির সঙ্গে কথার বদলে শোনা যেত সাহেবের বাজানো পিয়ানো বা সিনেমা অর্গান। এই সিনেমা অর্গান জিনিসটা কলকাতার মাত্র একটা থিয়েটারেই ছিল, সেটা হলো ম্যাডান বা প্যালেস অফ ভ্যারাইটিস। আজকাল এর নাম হয়েছে এলিট সিনেমা। অর্গানের নাম ছিল ওয়ার্লিটজার, আর তার আওয়াজ ছিল ভারী জমকালো। যে সাহেব এই যন্ত্রটি বাজাতেন তার নাম ছিল বায়রন হপার। রোজ কাগজে দেয়া হতো হপার সাহেব সেদিনের ছবির সঙ্গে কি কি সঙ্গীত বাজাবেন তার তালিকা। এই সময় দেখা ছবিগুলির মধ্যে সবচেয়ে বেশি মনে আছে বেনহার, কাউন্ট অফ মন্টে ক্রিস্টো, থিফ অফ বাগদাদ অ্যান্ড আঙ্কেল টমস কেবিন। গ্লোবে তখন ছবির সঙ্গে স্টেজে নাচ গানের বন্দোবস্ত ছিল। আজকাল যেমন সিনেমা থিয়েটারে গিয়ে দেখা যায় কাপড়ের পর্দা ঝুলছে, তখন তা ছাড়া আর একটা বাড়তি পর্দা থাকতো। বিজ্ঞাপনে ভরা এই পর্দাকে বলতো সেফটি কার্টেন। সবচেয়ে প্রথমে উঠত এই পর্দা, তার কিছুক্ষণ পরে কাপড়ের পর্দা। গ্লোবে কাপড়ের পর্দা উঠে গেলে বেরিয়ে পড়তো স্টেজ। তাতে রং তামাশা মেশানো শেষ হলে পর নেমে আসতো সিনেমার সাদা স্ক্রিন। তারপর ছবি শুরু। পর্দার সামনে একপাশে থাকতো পিয়ানো। ছবির ঘটনার মেজাজের সঙ্গে তাল রেখে সাহেব বাজানো চালিয়ে যেতেন যতক্ষণ ফিল্ম চলে। আঙ্কেল টমস কেবিন ছবি দেখতে গিয়ে এক মজা হলো। বাড়ির সবাই মিলে গিয়েছি গ্লোব সিনেমায়। নিগ্রো দাস আঙ্কেল টম তার নৃশংস মনিব সাইমন লেগ্রির চাবুক খেয়ে দোতলার সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে মরে গেছে। আমাদের সকলের রাগ পড়ে আছে লেগ্রির উপর। ছবির শেষ দিকে টম ভূত হয়ে ফিরে আসে মনিবের কাছে। মনিব সেই ভূতের দিকেই চাবুক চালায়। টম হাসতে হাসতে এগিয়ে আসে তার দিকে। কালু মামা আমার পাশে বসে হাঁ করে ছবি দেখতে দেখতে হঠাৎ আর থাকতে না পেরে হল ভর্তি লোকের মধ্যে সিট ছেড়ে দাঁড়িয়ে উঠে চিৎকার শুরু করে দিলেন, হালায় এহনো চাবুক মারে, এহনো চাবুক মারে, শয়তান, এইবার বুঝবি তোর পাপের ফল। 1928 সালে হলিউডে প্রথম সবাক ছবি তৈরি হলো। কলকাতায় প্রথম টকি এলো তার 1 বছর পরেই। তারপরেও বছরখানেক ধরে এমন বেশ কিছু ছবি এসেছে যেগুলোর কিছু অংশে শব্দ আছে, কিছুতে নেই। যার পুরোটা শব্দ আছে কাগজ, সেটার বিজ্ঞাপন হতো 100% টকি বলে। আমার দেখা প্রথম টকি সম্ভবত টার্জান দি এপম্যান। গ্লোবে এসেছে ছবি, প্রথম দিন দেখতে গিয়ে টিকিট পাওয়া গেল না। আমায় নিয়ে গেছেন আমার এক মামা। আমার মুখ দেখে তাঁর বোধহয় দয়া হলো। বুঝলেন আজ একটা কিছু না দেখে বাড়ি ফেরা উচিত হবে না। কাছেই ছিল অলবিয়ন থিয়েটার, যেটার নাম এখন রিগ্যাল। সেখানে টিকিট ছিল, কিন্তু সেটা বাংলা ছবি, আর মোটেই সবাক নয়। ছবির নাম কালপরিণয়। সেটা যে ছোটদের উপযোগী নয় সেটা আমিও খানিকটা দেখেই বুঝেছিলাম। মামা আমার দিকে ফিরে চাপা গলায় বার কয়েক জিজ্ঞেস করলেন, বাড়ি যাবি? আমি সে প্রশ্নে কানই দিলাম না। একবার যখন ঢুকেছি তখন কি আর পুরোটা না দেখে বেরোনো যায়?
অবশ্যই এই কালপরিণয় দেখে আমার মনে একটা নাক সিটকানো ভাব জেগেছিল, যেটা বহুকাল আমাকে বাংলা ছবির দিকে ঘেঁষতে দেয়নি। যে মামার সঙ্গে ছবি দেখতে গিয়েছিলাম তিনি ছিলেন লেবু মামা, মার মাস্তুতো ভাই। কালু মামার মতো ইনিও ঢাকা থেকে এসেছিলেন কলকাতায় চাকরির খোঁজে। এরও স্থান হয়েছিল আমার মামার বাড়িতেই। এখানে মার আরেক মাস্তুতো ভাইয়ের কথা বলা দরকার, কারণ ননি মামার মতো ঠিক আরেকটি লোক আমি বেশি দেখিনি। 6 ফুট লম্বা, তীরের মতো সোজা, পরনে মালকোচা মারা খাটো ধুতি আর 3/4 হাতা খাটো খদ্দেরের পাঞ্জাবি। ইনি হাঁটতেন হনহনিয়ে, একেবারে মিলিটারি মেজাজে, আর বাঙাল ভাষায় কথা বলতেন ভয়ঙ্কর চেঁচিয়ে। যারা গাঁয়ে দেশে মানুষ হয় তাদের স্বভাবেই মাঠে ঘাটে গলা ছেড়ে কথা বলতে হয়। সেই অভ্যাসটা হয়তো বেশি বয়সে শহরে এসেও থেকে যায়। তবে চেঁচিয়ে কথা বললেও ননিমামার কথার মধ্যে একটা মেয়েলি টান ছিল। আর তিনি কাজের মানুষ ছিলেন বটে, কিন্তু যে কাজগুলো সত্যিই ভালো করতেন সেগুলো সবই মেয়েলি কাজ। বিয়ে করেননি, যদি করতেন তবে গিন্নিপনাতে মামাকে হার মানাতে পারে এমন মেয়ে পাওয়া যেত কিনা সন্দেহ। মামা সেলাই এবং রান্না দুটোতেই ছিলেন ওস্তাদ। পরের দিকে চামড়ার কাজ শিখে তার উপর একটা বই লিখে ফেললেন। বাঙালির মিষ্টি বলে একটা বইয়ের পাণ্ডুলিপি তৈরি ছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটা বেরোলো না কেন জানি না। নমস্কার।